আমার বাবা আমাকে বেড়াতে নিয়ে যাবে বলে ঠিক করলো। শুনে ভীষণ আনন্দ পেলাম। ছোট থেকে দেখতাম পাড়ার কেউ আমার বাবার সাথে কথা বলতো না। আমি যেন খাঁচার মধ্যে মানুষ হতাম। মা মারা গেছে আমার জন্মের পরেই, তাই বাবাই আমাকে মানুষ করেছে। আমি স্কুলে যেতাম, তাও বাবার গাড়ি করে। ছুটি হলে আবার সেই বাড়ি ফিরে আসা, বাড়িতেই আমাকে পড়াতে আসতো। এইভাবেই কবে যে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল বুঝতেই পারলাম না। বাবার অসম্ভব রাগ, কোনো সময় ভালোভাবে আমার সাথে কথাও বলতো না। মায়ের জন্য কাঁদতেও পারতাম না, তাহলেই বলতো, বেশি কাঁদবি তাহলে তোর মার কাছে দিয়ে আসবো। সেই ভয়ে চুপ করে থাকতাম। মনে মনে ভাবতাম, এই রকম মানুষ হয়। সবসময় একটা কথাই বলতো, মেয়ে হয়ে জন্ম নিয়েছিস, আমি যা বলবো তুই তাই করবি, তোর কোনো রকম বায়না আমি শুনবো না। আচ্ছা বলুন তো, মেয়ে হয়ে জন্ম নেওয়া কি পাপ? আর তাছাড়া আমি কি নিজের ইচ্ছায় মেয়ে হয়েছি? কি অদ্ভুত চিন্তাধারা! কোনোই উত্তর দিতে পারতাম না। কিন্তু বাবা তো, কি করব, যা বলতো তাই মেনে নিতাম। কিন্তু সব কিছুর একটা সীমা আছে। যাই হোক, বাবাই প্রথম আমাকে বেড়াতে নিয়ে যাচ্ছে, তাও আবার বেনারস। সাথে যাচ্ছে বাবার এক বন্ধু, বিশাল বড়লোক, বাবার থেকে বয়সে ছোট। একসাথে তিনজন ট্রেনে উঠলাম। নানা রকম কথা আলোচনা হচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি বাবার ওই বন্ধু আমাকে ফলো করছে। ট্রেনে কিছু বললাম না। ট্রেন থেকে নেমে হোটেলে উঠলাম। বাবার বন্ধুর ঘরের পাশের ঘরটি আমাদের। কিন্তু যখন আমি বাবার সাথে বাড়ি থেকে বেরোতে যাব, পাশের বাড়ির কাকিমা কী যেন আমাকে বলল। আমি তখন তো গা করিনি। এখন যেন আমার কেমন ভয় ভয় লাগছে। আমার বাবা কি তাহলে ভালো না? কি জানি, নিজের বাবা যদি খারাপ হয় তাহলে কার সাহারা নেব? চিন্তায় অস্থির লাগতে থাকলো। হঠাৎ দেখি আমাদের হোটেলের রুমে বাবার বন্ধু অলোক কাকু এসেছে। চেয়ারে বসলো, সেই আমার দিকে বাজেভাবে তাকানো। আমি উঠে ব্যালকনিতে দাঁড়ালাম। তাতেও বাবার শান্তি নেই। চিৎকার করে আমাকে ডাকলো, মীনাক্ষী, রুমে এসো, তোমার সাথে অলোক গল্প করতে এসেছে। আমি তো অবাক, বাবার বন্ধু আমার সাথে কি গল্প করবে? বাধ্য হয়ে রুমে আসলাম। ওমা, দেখি আমাদের বেডের উপর বসে বাবার সাথে হাসাহাসি করছে। বাবা দোকান থেকে খাবার আনতে চলে গেল। আমি ভয়ে চেয়ারে বসলাম। হঠাৎ বাবার বন্ধু আমার হাত ধরে বেডে বসতে বলল। আমি জোর করে হাত ছাড়িয়ে বাইরে বেরিয়ে এলাম। বাবার অপেক্ষা করতে থাকলাম। বাবা আসলো। বাবাকে ইশারা করে ডাকলাম। শুনলে অবাক হবেন, বাবা আমাকে বলল, আমার বন্ধু অলোক, ও খুব ভালো, ওর অনেক টাকা আছে, ওর টাকাতেই আমরা এখানে বেড়াতে এসেছি। ও যা বলবে তাই করবে, এই আমার লাস্ট কথা। তোমার নিজের কোনো ইচ্ছে থাকবার আমার দরকার নেই। মাথায় রাখবে, আমি তোমার বাবা। আমার কথা না শুনলে তখন আসল রূপ দেখতে পাবে। তখন মনে হচ্ছিল এই লোকটা মনে হয় কোনো দালাল, আমার জন্মদাতা পিতা না। আস্তে আস্তে রাত্রি হতে থাকলো। একই রুমে তিনজন বসে আছি। আমি চুপ করে চিন্তা করছি, কি করব, কিভাবে নিজেকে বাঁচাবো। এ তো আমার বাবার আগের কোনো পরিকল্পনা মনে হচ্ছে। না না, সকাল হলে কিছু করতেই হবে। হাতে কোনো টাকা নেই, শুধু বাবার দেওয়া গলায় একটা সোনার চেন, ওই একমাত্র সম্বল। ভোর হতে বেরিয়ে পড়লাম। মস্ত বড় একটা বাজার, সেখানে লুকানোর চেষ্টা করলাম, কারণ বাবার কথার অর্থ আমি বুঝে গেছিলাম। হঠাৎ একটা বড় হোটেল দেখতে পেলাম। সেখানে গিয়ে একটা কাজ চাইলাম। ভাগ্য ভালো, সেই হোটেলের যে মালিক সে মহিলা। আমাকে দয়া করে কাজে রাখলো। সবাইকে খেতে দিতে হবে, এই আমার কাজ। আমি ওই মহিলাকে বললাম, আমার একটু থাকার জায়গা হবে, কারণ আমি একা, থাকার কোনো জায়গা নেই। বলতে বলতে আমি কেঁদে ফেললাম। বাধ্য হয়ে আমাকে ওনার কাজের মাসির সাথে থাকার একটু জায়গা দিল। আমি জীবন ফিরে পেলাম। এইভাবে দিন যাচ্ছে, প্রায় 15 দিন হয়ে গেছে। ওদিকে আমার বাবা আর অলোক কাকু আমাকে খুঁজে বেড়াচ্ছে।
আমি শুনতে পাচ্ছি মাইকে বলতে বলতে যাচ্ছে, একটা মেয়ে হারিয়ে গেছে বেড়াতে এসে, এবং আমার রূপের বর্ণনা দিচ্ছে তার সাথে। আমি শুনেও চুপ করে হোটেলের ভিতরে কাজ করছি। ভয়ে বুক থরথর করে কাঁপছে। এখানে যদি চলে আসে তবে কিভাবে বাঁচব? যা বলা তাই। আমি ভেতর থেকে দেখছি অলোক কাকু হোটেলের সামনে দাঁড়িয়ে আছে, আর বাবা একটু দূরে। অলোক কাকু হোটেলে ঢুকে যে ওই মহিলাকে দেখেছে, অমনি তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে বাবাকে কি যেন বলল, আর বাবা কাকুকে নিয়ে ওখান থেকে চলে গেল। আমি চিন্তা করলাম, কি জানি এই মহিলা ভালো তো না বাবার মতন। ভয়ে কেমন যেন করতে থাকলো, কিন্তু কিছু করার নেই। একদিন রাতে শুয়ে আছি কাজের মাসির সাথে, ঘুমিয়ে স্বপ্ন দেখছি আমার মা বলছে, ভয় নেই সোনা, আমি তো আছি। হঠাৎ ঘুমটা ভেঙে গেল, লাফ দিয়ে উঠে বসলাম। আবার সকাল হতেই কাজে চলে এলাম। কিছুক্ষণ পর কাজের মাসি আমাকে আমার গলার চেনটা দিয়ে বলল, এরা খাটে পড়েছিল। আমি চেনটা নিতে যাব, সেই সময় হোটেলের মালিক চলে এলো। সোনার চেন দেখতে পেয়ে আমাকে প্রশ্ন করলো, কোথায় পেয়েছো তুমি? নিশ্চয়ই কোনো কাস্টমার এসেছিল, পড়ে গেছে, তুমি পেয়েছো। আমি বললাম, না কাকিমা, ওটা আমার। তুমি মিথ্যা কথা বলছো, তুমি চোর, তোমার এখানে আর কাজ করা হবে না, যাও, এখনই চলে যাও। আমি বললাম, দেখুন, ওই চেনে আমার ছবি আর আমার বাবার ছবি আছে। মহিলা চেনের লকেটটি খুলে অবাক হয়ে গেলেন। চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। তখন কাকিমা আমাকে এসে জড়িয়ে ধরল। ওরে শোনা, তুই তুই তো আমার প্রাণ, এতদিন কোথায় ছিলি, কি করে এলি এখানে? তখন আমি কাঁদতে কাঁদতে সব বললাম যা আমার সাথে ঘটেছে, আর জানতে পারলাম ওই মহিলা আমার মা। আমার মা মরেনি। আমার বাবা আমার মাকে বিক্রি করে দিয়েছিল একটি দালালের হাতে টাকার লোভে, কিন্তু সেই দালাল আমার মাকে তার বোনের মতন দেখে, আর কোনো বাজে কাজ করতে পারেনি। বাধ্য হয়ে একজন ধনী বয়স্ক মহিলার দেখাশোনার কাজ ঠিক করে দেয়। বেশ কিছুদিন ওই মহিলা বেঁচে থাকে আমার মায়ের যত্নে। কিছুদিন পর মারা যায়, আর আমার মাকে ওনার হোটেলটি দান করে যায়, আর সেই থেকে ওই হোটেলের মালিক আমার মা। সব জানার পর আমাকে বলল, ওই লোকটি আমার জীবন নিয়ে খেলেছে, জোর করে আমাকে বিয়ে করে, টাকা দিয়ে সবার মুখ বন্ধ করে, এমনকি তুই জন্মানোর পর টাকার লোভে আমাকে দালালের হাতে বেচে দেয়। আর ওই অলোক ওর সব দোষের সাথী। মার মুখে সব শুনে ঠিক করলাম এবার ওই অপদার্থ লোকটিকে সাজা দিতে হবে, নয়তো আবার অন্য কোনো মেয়ের জীবন নষ্ট হবে। লোকাল থানার অফিসারকে সব জানালাম। ওনাদের সহায়তায় ওই অলোকবাবু আর অপদার্থ লোকটিকে ধরিয়ে দিলাম। চরম সাক্ষী আমি নিজে, আর কোনো সাক্ষী দরকার পড়ল না। দুজনার সাজা হলো, আর আমার হারানো মা, যাকে আমি এতদিন পাইনি, তাকে আবার ফিরে পেলাম। আজ আমি খুব খুশি। আমার মায়ের সাথে ফিরে গেলাম মায়ের বাড়ি। বন্ধুগণ, মা এমন একটি শব্দ যা উচ্চারণে সব বিপদ পার করা যায়। মায়ের তুলনা কারোর সাথে করা যায় না, মার তুলনা মা নিজেই। ধন্যবাদ। গল্প রচনা শ্রীমতী নন্দিতা দাস, কণ্ঠ রিজা দাস। জয়তারা জয়বাম।